আমরা আজকে বলবো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আর সাংবাদিক। ওকে, দেখো সবাই মন দাও। জি ম্যাম। ওকে, 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইট শুরু হওয়ার সময় থেকে বিদেশি সাংবাদিকরা পাকিস্তানিদের গণহত্যা এবং হত্যাযোগ্যের তথ্য সংগ্রহ করতে শুরু করে। বিদেশি যে সাংবাদিকরা ছিলেন ওনারা পাকিস্তানিরা যে আমাদের উপর অত্যাচার নির্যাতন করছে এই সংবাদটা তারা কালেক্ট করতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে। তারাই প্রথম বহির্বিশ্বে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং বর্বরতার খবর ছড়িয়ে দেয়। জার্নালিস্ট আর জার্নালিজম এই জিনিসটা অনেক বেশি স্ট্রং একটা জিনিস। এই যে সাংবাদিকরাই, এই সংবাদ মাধ্যমরাই হচ্ছে সবার প্রথমে আন্তর্জাতিক বিশ্বে আমাদের কথা ছড়িয়ে দেয়। ধরো এখন বিবিসিতে কোনো খবর আসলো বা আল জাজিরাতে কোনো খবর আসলো, হ্যাঁ, ধরো আমাদের নিউজ পেপার পড়লে ডেইলি স্টারে কোনো খবর আসলো, তখন আমরা অনেক ইম্পর্টেন্স দিয়ে জিনিসগুলা দেখি। হ্যাঁ, কারণ হচ্ছে ওরা ইন্টারন্যাশনালি অথরাইজড একটা জিনিস, যে ইন্টারন্যাশনালি ওরা সবার কাছে রিকগনাইজ যে আমরা ওদেরকে চিনি, ওরা ভুল তথ্য আমাদেরকে দিবে না। এজন্য হচ্ছে ওরা এই যে বহির্বিশ্বের বা বাইরের ফরেনার সাংবাদিকরা যখন আমাদের দেশের কথা বিদেশে বা যে যার দেশে বলে বেড়াচ্ছিল, তখন এই জিনিসটা অনেক ইম্পর্টেন্স পাইছে সারা বিশ্বে যে হ্যাঁ, পাকিস্তানিরা বাঙালিদের উপর অনেক অত্যাচার নির্যাতন বা গণহত্যা চালাচ্ছে। সাইমন রিং এরকমই একজন সাংবাদিক। সাইমন রিং উনি কে এটা যদি বলে তাহলে এই যে এটা দাগিয়ে রাখো, সাইমন রিং এমনই একজন সাংবাদিক। 1971-এর মাঝামাঝি সময়ে পাকিস্তান সরকার কিছু বিদেশি সাংবাদিক ভাবে নিয়ন্ত্রিতভাবে বাংলাদেশের কোনো কোনো এলাকা সফর করিয়ে তাদের পক্ষে প্রতিবেদন লেখানোর ফোন দিয়াতে। দেখো কি খারাপ পাকিস্তানি, মানে ওই টাইমে ওরা কি খারাপ ভাবে আমাদের জন্য কাজ করছে। দেখো যে আমাদেরকে অত্যাচার নির্যাতন তো করলো, আবার এমন পুরা বিশ্বে যেন পাকিস্তানের পক্ষে থাকে, পুরো বিশ্বটা যেন পাকিস্তানের পক্ষে থাকে। এজন্য পাকিস্তান গভর্নমেন্ট কি করলো, এই যে ফরেনার সাংবাদিকদেরকে আমাদের দেশ বা পাকিস্তান, তখন তো আর একদম অফিসিয়ালি ভাগ হয় নাই, তখন পুরো পাকিস্তান সরকার পাকিস্তানে ঘুরিয়ে ঘুরিয়ে বাংলাদেশের বিভিন্ন আমাদের অংশে যে আমাদের পূর্ব পাকিস্তানের যে যে অংশগুলো পড়ে ওই অংশগুলো দেখাই বলে যে দেখো এখানে আমাদের পক্ষে তোমরা প্রতিবেদন লিখো, মানে আমাদের পক্ষে কোন একটা আর্টিকেল লিখো, কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। এখন সাইমন রিং অথবা যে কোনো ফরেনার বা যে কোনো বাইরের যে কোনো মানুষ, ওরা তো মানুষ। এখন একটা মানুষ আরেকটা মানুষকে মারতেছে, একটা মানুষ আরেকটা মানুষকে আরেক দেশের মানুষকে ধরে নিয়ে চলে যাচ্ছে, ঘরে থাকতে দিচ্ছে না, এখন অনেক ঝামেলা করতেছে। তো এখন অন্য দেশের মানুষটা ইজিলি বুঝবে, এটার জন্য কোনো ভাষার দরকার হয় না। এখন আমি তোমাকে অন্যায়ভাবে যদি মারি তাহলে একটা নর্মাল মানুষ বুঝতে পারবে যে আমি তোমাকে, দেখো এখানে যখন আমাদেরকে একজন, দেখো ধরো আমি তোমাকে কোনোভাবে টর্চার করলাম, হ্যাঁ, এখন অন্য একটা দেশের মানুষ আমাদের দুজনের কথা না বুঝলেও আমি যে তোমাকে টর্চার করতেছি এই জিনিসটা আমার গেস্টার পোস্টারে বোঝা যাচ্ছে। এখন সেম ভাবে বিদেশি সাংবাদিকরা আসছে, পাকিস্তান সরকার চাইছে যে আমাদের পক্ষে, সরি, পাকিস্তানের পক্ষে ওরা লিখুক, ওরা পাকিস্তানের পক্ষে কথা বলুক, কিন্তু বিদেশি সাংবাদিকরা এটা করে নাই। বিদেশি সাংবাদিকরা কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়, নিজ চোখে সব দেখে তারা পাকিস্তানি বাহিনীর বর্বরতা সম্পর্কে অবহিত হয় এবং সত্য কথা লিখে পত্রিকা এবং বেতারের মাধ্যমে বিশ্ববাসীকে তা অবহিত করে। তার মানে হচ্ছে যখন একটা মানুষ যখন দেখছে যে একটা পাকিস্তানিরা আমাদের উপর হামলা নির্যাতন অত্যাচার করতেছে, তখন ওরা পাকিস্তানিরা যতই চাক পাকিস্তানের পক্ষে কলাম লিখুক, পাকিস্তানের পক্ষে কথা বলুক, ওই সাংবাদিকরা এটা করে নাই। কারণ সাংবাদিকরা বর্বরতা বা অত্যাচার নির্যাতন যে করতেছে আমাদের উপর, এই জিনিসটা বুঝে যাচ্ছিল, এই জিনিসটা এই পাকিস্তানিদের এই টর্চারের কথা বিদেশি সাংবাদিকরা বুঝে গেছে, যার কারণে
তারা এই সত্য কথা লিখে পত্রিকা এবং বেতারের মাধ্যমে বিশ্ববাসীকে বলে দেয়। এভাবে অ্যান্থনি ম্যাসকারেনহাস গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের চাঞ্চল্যকর তথ্য সারা বিশ্বে প্রকাশ করেন। অ্যান্থনি ম্যাসকারেনহাস হচ্ছে একজন সাংবাদিক। এই লাইনটা দাগিয়ে রাখো, এই লাইনটা দাগাও সবাই বইয়ে। অ্যান্থনি ম্যাসকারেনহাস গণহত্যা এবং হত্যাযজ্ঞের চাঞ্চল্যকর তথ্য সারা বিশ্বে প্রকাশ করে। বিবিসির সাংবাদিক মার্ক টালি পুরোটা সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করে। এদিকে দেশে অবরুদ্ধ থেকেও অনেক বাঙালি সাংবাদিক ঝুঁকি নিয়ে বিদেশে খবর পাঠিয়েছেন, এজন্য তাদেরকে শত্রুর হাতে চরম মূল্যও দিতে হয়েছে। ৭১-এর শহীদ নিজামুদ্দিন, নাজমুল হক এই দুজনই সাংবাদিক। ৭১ এই যে উনি যে আমাদের দেশের মানুষকে যে বলল, আমাদের দেশের খবর যে ওরা আমাদের দেশে কি ধরনের বর্বরতা হচ্ছে এই কথাটা যে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছে অ্যাজ বাংলাদেশিস, তখন এই কারণে হচ্ছে এই পাকিস্তানিরা আমাদের এই দুজন সাংবাদিককে মেরে ফেলছে, যে শহীদ নিজামুদ্দিন এবং নাজমুল হক। নিজামুদ্দিন এবং নাজমুল হক দুজনই পাকিস্তানিদের হাতে শহীদ। তাদের দোষ ছিল, তারা পাকিস্তানের বর্বরতার কথা, বাংলাদেশি হিসেবে পাকিস্তানের বর্বরতার কথা অন্য দেশে গিয়ে অন্য দেশে এই খবরটা পাঠাই দিচ্ছে। কিন্তু যখন অন্য দেশের সাংবাদিক এই দেশে থেকে আমাদের কথা অন্য বিশ্ববাসীকে জানলো, তখন কিন্তু ওই ফরেনারদেরকে কিছু করা হয় না, কারণ ফরেনারদেরকে যদি কিছু করে ওদের পরিণতি ভালো হতো না, পাকিস্তানিদের পরিণতি ভালো হতো না। এছাড়া আকাশবাণী, বিবিসি, ভুয়া প্রভৃতি বেতার কেন্দ্র, এগুলো হচ্ছে বেতার কেন্দ্রের নাম। আকাশবাণী, বিবিসি, ভুয়া এগুলো হচ্ছে বেতার কেন্দ্রের নাম। মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালিয়েছে। আকাশবাণী কলকাতা থেকে প্রতি রাতে প্রচারিত সংবাদ পরিক্রমা জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল। আকাশবাণী একটা বেতার কেন্দ্রের নাম। কলকাতা থেকে প্রতি রাতে প্রতিদিন প্রচারিত হতো একটা জনপ্রিয় অনুষ্ঠান, সংবাদ পরিক্রমা। আকাশবাণী একটা রেডিও, কলকাতা থেকে প্রতিদিন হচ্ছে বলতো। সংবাদ পরিক্রমা হচ্ছে নাম, সংবাদ পরিক্রমা অনুষ্ঠানের নাম। এই জায়গাটা তোমরা দাগিয়ে রাখো। এরপর দেখো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বজ্রকণ্ঠ এবং চরমপত্র বিভিন্ন অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমাদের স্বাধীনতার বিভিন্ন কথা বলা হতো, এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অনুষ্ঠানের নাম বজ্রকণ্ঠ আর চরমপত্র। অনুষ্ঠানের নাম বজ্রকণ্ঠ আর চরমপত্র। দেখো আকাশবাণী একটা বেতার কেন্দ্র, কলকাতা থেকে প্রতি রাতে সংবাদ পরিক্রমা পরিচালিত হতো, আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বজ্রকণ্ঠ আর চরমপত্র সহ বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হতো। এই লাইন দুটো দাগিয়ে না, এটা মুখস্থ রাখবে। যৌথ বাহিনীর চূড়ান্ত যুদ্ধ। ৭১-এর মে মাস থেকে মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের সঙ্গে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা শুরু হয়। মে মাস থেকে আমাদের হচ্ছে মার্চে আমাদের গণহত্যা শুরু হয়। মার্চ থেকে এপ্রিল, মে এভাবে করে যখনই আমাদের ট্রেনিং নিয়ে আসতো আমাদের দেশে আমাদের মুক্তিযোদ্ধারা, তখন থেকেই হচ্ছে পাকিস্তানিদের সাথে অনেক বেশি যুদ্ধ শুরু হয়। জুন মাস থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এই যে আমরা একটা জায়গায় গত ক্লাসে নাকি তার আগের ক্লাসে আমরা পড়ছি না যে আমাদেরকে ভারত আমাদের ছেলেদেরকে বা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যাইতো, এরপর হচ্ছে ওরা ট্রেনিং দিয়ে আমাদের দেশে পাঠাইতো। এই যে জুন মাস থেকেই আমাদের দেশে ট্রেনিং প্রাপ্ত বাঙালি চলে আসতে শুরু করে। ট্রেনিং প্রাপ্ত যারা যাইতো একদল আসা শুরু করছে জুন মাস থেকে। গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং পাকিস্তানি বাহিনীর উপর ব্যাপক আক্রমণ চালাতে শুরু করে। আস্তে আস্তে আমাদের দেশে আসতে শুরু করে জুন মাসে, আর হচ্ছে ব্যাপক আক্রমণ। এই যে জুন মাসে আমাদের দেশে আমাদের ছেলেরা ট্রেন্ড হয়ে যে আসলো ভারত থেকে, ওনারা শুরু করে যুদ্ধ পাকিস্তানিদের উপর। হ্যাঁ, এতে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে। মূলত মধ্য নভেম্বর থেকে ভারতীয়
বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে মুক্তি বাহিনীকে সম্মুখ যুদ্ধে কার্যত সহায়তা করে। আমাদের নভেম্বর মাস থেকে যৌথ বাহিনী গঠন হয়, মানে হচ্ছে বাংলাদেশের আর্মি আর হচ্ছে ইন্ডিয়ান আর্মি, ওরা মিলে একটা যৌথ বাহিনী গঠন করে। যখন যৌথ বাহিনী গঠন করে তখন আমাদের দেশ স্ট্রং হয়ে যায়। স্ট্রং হওয়ার কারণে এই যে পাকিস্তানিদের উপর হামলা করা তখন ইজি হয়ে যায়। তখন দেখো সেনাদের বিরুদ্ধে তখন হচ্ছে যখন যৌথ বাহিনী হয়ে যায়, তখন হচ্ছে যৌথ বাহিনী হওয়ার কারণে আমাদের যে মুক্তি বাহিনী আছে, মুক্তি বাহিনী তখন সামনে থেকে লড়াই করতে সাহায্য করে, সামনে থেকে লড়াই করতে সাহায্য করে। মুক্তি বাহিনী যে আছে ওরা যখন আমাদের যৌথ বাহিনী আমাদের পেছনে আছে, যার কারণে মুক্তি বাহিনী সামনে থেকে লড়াই করার মানে ফেস টু ফেস যুদ্ধ করার মতো সাহস পায়। দেখো 13ই নভেম্বর, এই লাইনটা দেখাও, 13ই নভেম্বর ট্যাঙ্ক সহ সরি আবার বলো বাবা। রণাঙ্গনে মানে কি? রণাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র। 13ই নভেম্বর ট্যাঙ্ক সহ 2 ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য যশোর ঘাঁটি, এখানে যশের লিখছে, যশোর ঘাঁটি স্থাপন করে। এই দেখো 13 নভেম্বর ট্যাঙ্ক সহ 2 ব্যাটালিয়ন ভারত, 2 ব্যাটালিয়ন মানে হচ্ছে একটা টিম, মানে একটা সেনাবাহিনীর কথা বলি তখন হচ্ছে আমরা টিম ওয়াইজ বা ব্যাটালিয়ন ওয়াইজ কথা বলি। ট্যাঙ্ক সহ 2 ব্যাটালিয়ন সৈন্য যশের ঘাঁটি স্থাপন করে, মানে আমরা 13ই নভেম্বর ট্যাঙ্ক ছিল, 2 ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য ছিল, যে 2টা টিম আসছে ভারত থেকে, আর ট্যাঙ্ক সহ আসছে যে ওখান থেকে মারবে। আমাদের দেশে তো নাই এই ট্যাঙ্কের জন্য, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ানরা ট্যাঙ্ক আনছে ওকে যুদ্ধ করার জন্য। বুঝা গেছে? ওকে। পাকিস্তানি বাহিনীর উপর আরো সুদৃঢ় আক্রমণের জন্য 21 নভেম্বর, এই যে লাইনগুলো দাগাও, 21 নভেম্বর বাংলাদেশ এবং ভারত সরকার একটি যৌথ বাহিনী গঠন করে, অফিসিয়ালি একটা যৌথ বাহিনী গঠন করে 21 নভেম্বর। হ্যাঁ, এমনি এতদিন পর্যন্ত ভারতীয় সৈন্য আমাদেরকে এমনি হেল্প করে আসতেছিল, হ্যাঁ, যেহেতু আমরা নেক্সট টু ইন্ডিয়া, হ্যাঁ, সেহেতু আমাদের এমনি হেল্প করে আসছিল। কিন্তু যখন দেখো 21 নভেম্বর যখন দেখা যাচ্ছে যে এই যুদ্ধটা অনেক বেশি মানে ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, যে এটা থামানো যাচ্ছে না, তখন হচ্ছে 21 নভেম্বর বাংলাদেশ আর ভারত সরকার একটা যৌথ বাহিনী গঠন করে, যে বাংলাদেশ আর্মি আর ইন্ডিয়ান আর্মি, ওরা সবাই মিলে একটা যৌথ বাহিনী গঠন করে। এই যৌথ বাহিনী হচ্ছে ইন্ডিয়ান আর্মি। এই ইন্ডিয়ান আর্মি যৌথ যে বাহিনীটা, ওকে আমরা মিত্র বাহিনী বলি। এই যে পরের লাইনেই আছে দেখো, মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর সমন্বয়ে এটি গঠিত হয়। মুক্তি বাহিনী হচ্ছে আমরা বলতে আমরা অনিয়মিত বাহিনী, নিয়মিত বাহিনী এসব পড়লাম না, এই যে নিয়মিত বাহিনী ওনারা তো মুক্তি বাহিনী। হ্যাঁ, এই যে বাংলাদেশ আর্মি আর মিত্র বাহিনী হচ্ছে যারা ইন্ডিয়া থেকে আসছে। এই যে এই লাইনটা দাগাও, এই লাইনটা ক নাম্বার কোয়েশ্চেন আসবে। যুদ্ধকালীন সময় মুক্তি বাহিনীর সহায়তাকারী ভারতীয় বাহিনীকে মিত্র বাহিনী বলে। যুদ্ধকালীন সময় মুক্তি বাহিনীর সহায়তাকারী ভারতীয় বাহিনীকে মুক্তি বাহিনী বলা হতো। হ্যাঁ, এটা দাগিয়ে রাখো, এটা মনে রাখার চেষ্টা করবে। যৌথ বাহিনী গঠনের ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধ গতি লাভ করে। এখন যৌথ বাহিনী যখন গঠিত হয় তখন আমরা ইমপ্রুভ করি আমাদের যুদ্ধে। ওকে। 3রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালালে শুরু হয়ে যায় পাক ভারত সর্বাত্মক যুদ্ধ। আজকে যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে জানো? আজকে যেভাবে ইন্ডিয়া পাকিস্তানের উপর হামলা করলো, সেম ভাবে তখন আমাদের দেশে যখন বাংলাদেশ আর পাকিস্তান যখন যুদ্ধ করে তখন ওদের মধ্যে ওরা যুদ্ধ লেগে যায়। 3রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ইন্ডিয়া কেন বাংলাদেশকে হেল্প করতেছে, এজন্য পাকিস্তান কি করছে, পাকিস্তান কি করলো, ভারতেই হামলা করে বসে থাকে।
যে তোমরা বাংলাদেশকে হেল্প করো, আর আমরা তোমাদের দেশেই, যেহেতু একটা চলমান যুদ্ধ চলতেছে, আমরা তোমাদের দেশকেই উড়াই দিব। এই দেখো 3রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতের কয়েকটা বিমান ঘাঁটিতে হামলা চালালে শুরু হয়ে যায় পাক ভারত সর্বাত্মক যুদ্ধ। এখন দেখো, যখন ওদের দেশে, আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত সমস্যা হচ্ছিল, তখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান আর্মি আমাদেরকে হেল্প করতেছে, কিন্তু যখন ওদের দেশের উপর হামলা হয় তখন তো ওটা আর আমাদের মধ্যে থাকে না, ওটা ওরা যুদ্ধ লেগে গেছে, যে পাকিস্তান আর ভারতের মধ্যে একটা যুদ্ধ। ওকে, এতটুকু বুঝা গেছে? এরপর দেখো, যৌথ বাহিনীর অধীনে বাংলাদেশ সীমান্তে এ সময় আক্রমণ শুরু হয়। যৌথ বাহিনীর অধীনে বাংলাদেশ সীমান্তে এ সময় আক্রমণ শুরু হয়, পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সমূহে চালানো হয় বিমান হামলা। পাকিস্তানিরা বিমান হামলা আহ পাকিস্তানিরা বলতেছি, যৌথ বাহিনী যখন পাকিস্তান ভারতে হামলা করে, তখন যৌথ বাহিনী কি করে, বাংলাদেশের সীমান্ত থেকে পাকিস্তানে হামলা করতে শুরু করে, এরপর হচ্ছে ওদের উপরে বিমান হামলা শুরু করে বাংলাদেশে বসে। ওকে, বুঝা গেছে এতটুকু? এটাতে কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? বুঝা গেছে আমার কথা? জি মিস। ওকে, এবার দেখো এই যে ইম্পর্টেন্ট লাইন, 6 ডিসেম্বর ভারত সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে ভারত কয় তারিখ স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় সার্বভৌম দেশ হিসেবে। মানে সার্বভৌম দেশ মানে হচ্ছে একটা স্বাধীন দেশ। সার্বভৌম দেশ মানে হচ্ছে আমাদের নিজেদের একটা টেরিটরি আছে। টেরিটরি মানে হচ্ছে আমাদের সীমান্ত। হ্যাঁ, আমাদের একটা সীমানা আছে। মানচিত্রে আমাদের একটা মানচিত্র আছে, পৃথিবী মানচিত্রে আমাদের একটা মানচিত্র আছে। আমাদের দেশের মানুষ বাংলাদেশী হিসেবে পরিচয় লাভ করলো, আর সার্বভৌম মানে আমরা আমাদের কথা বলতে পারবো, আমরা আমাদের টাকা পয়সা ইউজ করতে পারবো। এগুলো হচ্ছে ভারত এটা স্বীকৃতি দিল প্রথম। ঠিক আছে? অনেক সময় নিউজে দেখো না, আজকাল অনেক নিউজ এই এতগুলো কান্ট্রি একসাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এখন প্রতিদিনই প্রায় নিউজে আসে যে 47টা দেশ একসাথে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল, এতটা দেশ একসাথে স্বীকৃতি দিল, এতটা দেশ একসাথে এই গণহত্যার বিরুদ্ধে। এগুলো আসে না? সেম গণহত্যা এই যে পাকিস্তানিরা আমাদের উপর চালানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা যুদ্ধ করে জিতে গেছি। ওকে, পরের দিন যশোর বিমানবন্দরের পতনের পর যৌথ বাহিনী যশোরে প্রবেশ শুরু করে। যশোর বিমানবন্দর যখন পতন হয়ে যায়, তখন যশোর আস্তে আস্তে আমাদের দিকে যশোরের দিকে প্রবেশ শুরু করে দেয়। 8 থেকে 9 ডিসেম্বরের মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মানে এই দেখো, এখানে প্রবেশ করা বলতে কি বুঝাচ্ছে? তোমাদের কাছে মনে হচ্ছে যে যশোর তো আমাদেরই, কুমিল্লা তো আমাদেরই, এখানে প্রবেশ করা বলতে কি বুঝাচ্ছে, তাই না? 1971 সালে ওই জায়গা আমাদের ছিল না। হ্যাঁ, এখন ওটা আমাদের। এখন আমরা জন্ম থেকেই জানি যে যশোর আমাদের দেশেরই একটা শহর, যশোর আমাদের দেশেরই কুমিল্লা আমাদের দেশেরই একটা শহর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এগুলো আমাদেরই। কিন্তু যখন 1971, এটা কিন্তু আমাদের ছিল না, তখন ওটা পাকিস্তানের আন্ডারে ছিল। কিন্তু আমাদের সীমান্ত, আমরা যে সীমান্তটা যে আমরা ঠিক করে রাখছি যে এইটুকু বাংলাদেশ, তখন ওই সীমান্তের মধ্যে যশোর পড়ছে। তার মানে কি, এখন একটা একটা করে দখল করবা। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে হচ্ছে তুমি প্রথমে একটা এরিয়াকে টার্গেট করবা, ওই এরিয়ার সাথে যুদ্ধ করে ওই এরিয়াটাকে তুমি দখল করে ফেলবা। এটাই তোমার যুদ্ধ, তোমার মেইন টার্গেট দখল করা। ওকে, এই যে যখন হচ্ছে ওই যৌথ বাহিনী ওই যে যশোরে যখন বিমান ঘাঁটি ছিল, ওই বিমান ঘাঁটিটা কিন্তু পাকিস্তানিদের ছিল। ওই বিমান ঘাঁটিতে যখন হামলা করার পরে বিমান ঘাঁটি যখন হামলা করে, তার মানে কি, বিমান বন্দর যেখান থেকে প্লেন উঠানামা করে, যেখানে সাথে আকাশ পথে যেই আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, ওটা ধ্বংস হয়ে গেছে যশোরের সাথে পুরা পাকিস্তানে, তাই না?
তার মানে কি তখন যৌথ বাহিনী ওই যশোর দখল করে নেয়। হ্যাঁ, যৌথ বাহিনী মানে আমাদের মুক্তি বাহিনী আর হচ্ছে ইন্ডিয়ান আর্মি, আমরা যশোর দখল করে নিই, মানে তখন যশোর বাংলাদেশিদের হয়ে যায়। 8 এবং 9 ডিসেম্বরের মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী মানে আস্তে আস্তে করে দখল করা শুরু করে। এরপরে কুমিল্লা শহরটা দখল করে, এরপর কুমিল্লার পর ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পর নোয়াখালী, এগুলো দখল করতে শুরু করে আস্তে আস্তে যৌথ বাহিনী। এতটুকু বুঝা গেছে? এইটুকু ক্লিয়ার কনসেপ্টটা? এই কনসেপ্টটা ক্লিয়ার? বাচ্চারা কনসেপ্টটা ক্লিয়ার? কেউ কথা বলার, সবাই ঘুমাই গেছে। এরপর দেখো 10 ডিসেম্বর, এই যে এই লাইনটা দাগাইছো, এটা দাগাও, এই যে 6 থেকে এতটুকু পর্যন্ত পুরো দাগাও। এরপর দেখো 10 ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করে ঢাকাস্থ কূটনৈতিক বৃন্দ এবং বিদেশি নাগরিকদের সেখানে আশ্রয় দেওয়া হয়। নিরপেক্ষ এলাকা মানে হচ্ছে এটা বাংলাদেশেরও না, এটা পাকিস্তানিরও না, এখানে এটা সবার, এখানে এটা তুমি পাকিস্তানি ইউজ করতে পারবে, বাংলাদেশিরাও ইউজ করতে পারবে, এটা নিরপেক্ষ এরিয়া। দেখো 10 ডিসেম্বর হোটেল কন্টিনেন্টাল, এটা কিন্তু ঢাকা হোটেল কন্টিনেন্টাল ইন্টারকন্টিনেন্টাল, এই যে এটা দাগিয়ে রাখো, হোটেল ইন্টারকন্টিনেন্টাল কে নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ঢাকাস্থ কূটনৈতিক বৃন্দ এবং বিদেশি নাগরিকদের সেখানে আশ্রয় দেওয়া হয়। যে যখন যখন যুদ্ধটা অনেক বেশি বেড়ে যায় তখন তখন কি করে, তখন তো আমাদের দেশে অবশ্যই অনেক বিদেশি নাগরিক ছিল, যেহেতু আমাদের দেশের এই অবস্থা, অনেক সাংবাদিক ছিল, অনেক কূটনৈতিক ছিল। কূটনৈতিক মানে হচ্ছে আমাদের সাথে, ধরো আমাদেরকে আমাদের ধরো বললো ইন্ডিয়ান কূটনৈতিক আমাদের দেশে আছে, তার মানে কি ওনার কাজ হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোন কোন কাজগুলো করলে ভালো সম্পর্ক হবে, ওনার এই জিনিসটাতে ফোকাস করা ওনার কাজ। হ্যাঁ, অনেক সময় আছে যে দেখবা যে অনেক সময় বললো যে ইন্ডিয়ান হাই কমিশনার, আমেরিকান হাই কমিশনার, মানে হচ্ছে কূটনৈতিক বৃন্দ আমাদের সাথে ওই দেশের অন্য দেশের কূটনৈতিক বৃন্দ আমাদের দেশে আছে, তার মানে হচ্ছে অন্য দেশের সাথে আমাদের দেশের কিভাবে কিভাবে সুসম্পর্ক গড়ে উঠবে এটার জন্যই ওরা কাজ করে। হ্যাঁ, এই জন্য এই কূটনৈতিকরা তো বিদেশি। হ্যাঁ, এই কূটনৈতিকরা তো বিদেশি, এখন যেহেতু বাংলাদেশে যুদ্ধ হচ্ছে, এটা তো ওনার কাজ, আমাদের দেশে ওনাকে থাকতে হবে। এখন হুট করে তো আর উনি ওনার দেশে চলে যেতে পারবে না, তার উপরে যুদ্ধ, বা পৃথিবীর সাথে বাংলাদেশ বা বলো বা পাকিস্তানের বলে একটা যোগাযোগ একটা সমস্যা হচ্ছে, হুট করে তো বিদেশিরা আমাদের দেশ থেকে চলে যেতে পারবে না, এজন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ ঘোষণা করে। তার মানে হচ্ছে এই ওই জায়গাটাতে না পাকিস্তানিরা কোনো হামলা করবে না বাংলাদেশিরা কোনো হামলা করবে, ওই ওই এরিয়া যুদ্ধের বাইরে, ওই এরিয়া আমাদের যুদ্ধক্ষেত্রের বাইরে, ওখানে কূটনৈতিক মানে বিদেশিরা, আবার বিদেশি অনেক নাগরিক অনেক কাজকর্ম কূটনৈতিক কাজকর্মের বাইরে, অনেক সময় দেখো না আমাদের দেশে বিদেশিরা পড়াশোনা করতে আসে বা কাজকর্ম করতে আসে, ওনারা ওখানে থাকবে। ওই এরিয়াতে কোনো গোলাগুলি হবে না, কোনো মারামারি হবে না, পাকিস্তানিরা ওখানে কিছু করবে না, বাঙালিরাও ওখানে কিছু করবে না। ওই দিন বিশেষ বিমান যোগে ঢাকা থেকে ব্রিটিশ এবং অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিশেষ বিমান যোগে। কেন বিশেষ বিমান যোগ কেন বললো? কারণ হচ্ছে তখন তো আমাদের প্লেন চলাচল বন্ধ, তাই না? তখন প্লেন চলাচল বন্ধ হওয়ার কারণে আমাদের বিশেষ বিমান, যেহেতু ওদের জন্য গভর্নমেন্ট বিশেষ বিমান দিছে যে ওদেরকে আলাদা সেফ জোনে রাখো। 11 থেকে 12 ডিসেম্বর 11 থেকে 12 ডিসেম্বর মধ্যে ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, সিরাজগঞ্জ মুক্ত হয়। আস্তে আস্তে বাংলাদেশ মুক্ত হতে শুরু করে, মানে আমাদের যৌথ বাহিনী, মিত্র বাহিনী আর মুক্তি বাহিনী দুটো মিলে আস্তে আস্তে আমাদের দেশের সীমান্তে যে যে জায়গাগুলো পড়ছে ওগুলো আস্তে আস্তে দখল করতে শুরু করে। প্রথমে 8 তারিখ দখল হয়, 8 তারিখ দখল হয় কুমিল্লা, 8 তারিখ দখল হয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী। এরপরে 11, 12 তারিখ দখল হয় ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর এবং সিরাজগঞ্জ। মুক্ত হয় মানে কি, এগুলো আমাদের বাংলাদেশিদের দখলে। ওকে, বোঝা গেছে? এতটুকু পর্যন্ত কি
ওকে, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ওকে, এবার দেখো যৌথ বাহিনীর শেষ যুদ্ধ। এবার যৌথ বাহিনী অনেক দিন ধরে আমাদের অনেক হেল্প করছে। এবার দেখো যৌথ বাহিনীর শেষ যুদ্ধ 12ই ডিসেম্বর ঢাকায় আসে। ঢাকায় বিভিন্ন সামরিক অবস্থানের উপর যৌথ বাহিনীর বিমান হামলা চলে। এই লাইনটা দাও। 12 তারিখ যৌথ বাহিনী চারদিক থেকে ঢাকা অভিমুখে রওনা হয়, আস্তে আস্তে ঢাকার দিকে আসতে শুরু করে, মানে ঢাকা দখল করবে। এভাবে আস্তে আস্তে ঢাকার দিকে আসতে শুরু করে। এর মধ্যে দেশের সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ শুরু হয়ে যায়। বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তান আস্তে আস্তে যখন দেখতেছে বাংলাদেশের সাথে ওরা পারতেছে না, তখন আস্তে আস্তে এরিয়া ওয়াইজ এই যে আমি এখন বললাম যে আমার খুলনা দখল হইলো, আমার ময়মনসিংহ দখল হইলো, আমার চট্টগ্রাম দখল হইলো, আমার ঢাকা এখনো দখল হয় নাই, আমার নোয়াখালী দখল হলো বা আমার রাজশাহী দখল হলো। তখন দেখো, তখন কিন্তু ওই যে ওই এরিয়াটাতে যখন আমরা দখল নিয়ে নিচ্ছি, তখন ওই এরিয়াতে পাকিস্তানিরা আত্মসমর্পণ করে দিচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, আত্মসমর্পণ করে দিচ্ছে। এভাবে এই জন্য এখানে বললো এর মধ্যে দেশের সীমান্তবর্তী যশোর কিন্তু সীমান্তবর্তী এরিয়া, খুলনা সীমান্তবর্তী এরিয়া, রংপুর সীমান্তবর্তী এরিয়া। এই যে সীমান্তবর্তী এরিয়া মানে কি, এটা পাকিস্তানের বর্ডারের একদম কাছাকাছি। সীমান্তবর্তী মানে হচ্ছে আমাদের শেষ সীমায়, আমাদের দেশ যেখানে শেষ ওই সীমানাই হচ্ছে আমাদের এই খুলনা, আমাদের রংপুর, আমাদের রাজশাহী, আমাদের যশোর হচ্ছে আছে এই সীমান্তবর্তী এরিয়া। দেখো এই যে 12 তারিখ, এভাবে আস্তে আস্তে এই যে 12 তারিখ 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তার মানে 12ই ডিসেম্বর আস্তে আস্তে ঢাকার দিকে আসে। 12ই ডিসেম্বর মানে কি, 16ই ডিসেম্বর হওয়ার মাত্র 4 দিন আগে আস্তে আস্তে বাংলাদেশ স্বাধীন হতে শুরু করে। এই যে যৌথ বাহিনী ঢাকার দিকে চলে আসতে থাকে, মানে ঢাকা আস্তে আস্তে দখল হতে থাকবে। এর আগে হচ্ছে সীমান্তবর্তী এরিয়াতে পাকিস্তানিরা আত্মসমর্পণ করে। পাকিস্তান সরকারের গভর্নর ডক্টর মালিক পাকিস্তান বাহিনীর পদত্যাগ করে তার মন্ত্রীদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল বললাম না, নিরপেক্ষ জায়গা, ওখানে যুদ্ধ হবে না, ওখানে আমাদের কূটনৈতিক বিদেশিরা থাকবে। এই যে যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিরপেক্ষ হয়ে যায়, তার মানে কি এখানে কোনো যুদ্ধ হবে না, পুরা দেশ উড়ে গেলেও আমাদের ওই জায়গায় আমাদের কোনোভাবেই যুদ্ধ লাগবে না। এই জন্য পাকিস্তান সরকারের গভর্নর যখন বুঝতে পারলো যে আর সম্ভব না, বাংলাদেশকে ছেড়ে দিতেই হবে, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে, তখন উনি কি করে, উনি ওনার মন্ত্রী পরিষদ নিয়ে বলে ভাই রাখো, আমি পারবো না বাংলাদেশের সাথে যুদ্ধ করতে, পদত্যাগ করে নিজের যান বাঁচাই যাই হোটেল কন্টিনেন্টালে সে আশ্রয় নেয়। ওকে, এবার দেখো 14ই ডিসেম্বর 14ই ডিসেম্বরের মধ্যে ঢাকা ছাড়া দেশের অন্যত্র অনেক বড় বড় শহর এবং সেনানিবাসে পাকিস্তানিরা আত্মসমর্পণ শুরু করে। দেখো 14ই ডিসেম্বরের মধ্যে আমাদের অনেকগুলো এরিয়া, আমাদের 64টা জেলার মধ্যে অনেকগুলো এরিয়া স্বাধীন হয়ে যায়, কিন্তু আমাদের ঢাকা তখনও স্বাধীন হয় নাই। 14ই ডিসেম্বর আস্তে আস্তে ওরা আত্মসমর্পণ করে ঠিকই, কিন্তু 14ই ডিসেম্বরের মধ্যে ওরা শুরু করে যে ছোট বড় অনেক শহরে ওরা কি করে, আত্মসমর্পণ করে। কিন্তু 14ই ডিসেম্বর কিন্তু ওরা আমাদের দেশে একটা বড় হামলা চালায়, আমাদের দেশে বলতে ঢাকায় অনেক বড় হামলায় চালায়, আমাদের দেশের জ্ঞানী গুণীদেরকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলে। এখনো পর্যন্ত এমন অনেক জ্ঞানী গুণী আছে যার এখনো পর্যন্ত ওনাদের খোঁজও পাওয়া যায় না, সেই 14ই ডিসেম্বর ডেকে নিয়ে কোথায় নিয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন দেখো ওই দিনই পাকিস্তানি যুদ্ধের সমাপ্তি ঘটে, পাকিস্তানি বাহিনীর যুদ্ধের সমাপ্তি ঘটানোর পরেও ওই দিন আমাদের অনেক জ্ঞানীগুণীকে ডেকে নিয়ে গিয়ে ওরা মেরে ফেলে। ওকে, ঢাকা শহরের চারদিকে তখন যৌথ বাহিনীর ঘেরাও করে রাখে, যে কোনো সময় ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করতে পারে সেরকম পর্যায়ে পৌঁছে গেছে। মানে এমন একটা অবস্থায় চলে গেছে যে পাকিস্তান এখন বাধ্য
যে আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করবে। হ্যাঁ, ওরা আত্মসমর্পণ করবে। ঢাকা শহরে চারদিকে তখন যৌথ বাহিনী ঘেরাও করে, যে কোনো সময় আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণের সুবিধার্থে মিত্র বাহিনীর সর্বাধিনায়কের আহ্বানে উভয় পক্ষ থেকে 16ই ডিসেম্বর বিকেল 3টে পর্যন্ত যুদ্ধবিরতি হয়। এরপর দেখো 16ই ডিসেম্বর মানে হচ্ছে যখন যেদিন আত্মসমর্পণ করবে ওই দিন থেকেই আমাদের যেদিন আত্মসমর্পণ করবে ওই দিন থেকেই আমাদের যুদ্ধবিরতি শুরু হয়ে যায়। যুদ্ধবিরতি মানে হচ্ছে যে ওখানে এখন কোনো যুদ্ধ হবে না, এই সময়ে কোনো যুদ্ধ হবে না, কোনো দেশের মানুষই কাউকে কোনোভাবেই আক্রমণ করবে না, হামলা করবে না। ওকে, বিকাল 3টা পর্যন্ত যুদ্ধবিরতি চলে। হ্যাঁ, বুঝা গেছে এতটুকু? জি। ওকে, দেখো, দখলদার পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়ে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। 25শে মার্চ মধ্যরাত থেকে নিরস্ত্র বাঙালিদের উপরে হত্যাযজ্ঞ শুরু হয়। রাতেই তারা সেনানিবাস, ইপিআর দপ্তর, পুলিশ লাইন্স এবং আনসার র্যাবকে হামলা চালিয়ে বাঙালি সদস্যদের হত্যা এবং বন্দী করতে শুরু করে। মানে হচ্ছে সেনানিবাস, ইপিআর মানে ওরা আমাদের প্রত্যেকটা ট্রেইনড অফিসারকে ওরা বন্দি করতে শুরু করে, যেন আমাদের দেশ অস্ত্রশূন্য হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের সেনাবাহিনীদের কাছে অস্ত্র আছে, আমাদের নৌবাহিনীর কাছে অস্ত্র, আমাদের র্যাবের কাছে, পুলিশের কাছে অস্ত্র আছে, কিন্তু কোনো সাধারণ মানুষের কাছে কোনো অস্ত্র আছে নাই। এর কারণে পাকিস্তান গভর্নমেন্ট কি করে, আমাদের সেনানিবাস যেখানে আমাদের সেনাবাহিনী থাকে, সেনাবাহিনীদের ডরমেটরি, সেনাবাহিনী থাকে, ইপিআর দপ্তর, ইপিআরও একটা আমাদের সেনাবাহিনীর মতোই আমাদের একটা সেক্টর, পুলিশ লাইন্স যেখানে পুলিশরা থাকতেছে, আনসার র্যাব, আনসার হচ্ছে পুলিশের নিচে, দেন হচ্ছে র্যাবদেরকে আনসারের ব্যারাকে হামলা চালিয়ে সদস্যদের হত্যা করতে শুরু করে। দেখো, এই যে সেনানিবাসে সেনাবাহিনী থাকে, তারপরে ইপিআর দপ্তরে ইপিআররা থাকে, পুলিশ লাইনে পুলিশরা থাকে, এরপর আনসারদের ব্যারাকে আনসাররা থাকে। ওনারা সবাই কিন্তু অস্ত্রপ্রাপ্ত এবং হচ্ছে ওরা সবাই ট্রেনিং প্রাপ্ত, ওরা সবাই অস্ত্র চালাইতে পারে। ওরা সবাই গুলি চালাতে পারে, ওরা জানে, ওরা সবাই ট্যাঙ্ক চালাইতে পারে। এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে ট্যাঙ্ক দেখাইলাম, ওনারা ট্যাঙ্ক চালাতে পারে। ওনারা কোথায় গ্রেনেড মারলে কি ধরনের ক্ষয়ক্ষতি হবে এটা ওনারা জানে, কিন্তু তুমি আমি জানি না। সেম ভাবে 1971 সালেও তুমি জানতাম না, বা আমাদের মতোই অনেক মানুষ ছিল, ওনারা জানতো না। এর কারণেই পাকিস্তান কি করলো, এদেরকে যারা ট্রেনিং প্রাপ্ত, যাদের ট্রেনিং আছে, ওদেরকেই মেরে ফেলে বা বন্দি করে ফেলে, যেন বাংলাদেশ অস্ত্রশূন্য হয়ে যায়, বাংলাদেশ কোনো কাজে ওদের উপর পাল্টা আক্রমণ করতে না পারে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাঁতীবাজার সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে গণহত্যা চালায়। সমস্ত আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, দেন যায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাঁতীবাজার। কেন কেন বলতো? কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষ, এরপরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষ, তাঁতীবাজার অনেক মানুষ কাজ করে ওখানে। এজন্য বড় বড় জায়গায় যেখানে মানুষ অনেক বেশি, ধরো তুমি এখন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু স্টুডেন্টরা থাকতেও পারে, হোস্টেল আছে, ওরা থাকে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে ধরো তুমি 3000 স্টুডেন্ট। ওকে, ধরো তোমার 3000 স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। এখন যখন কোনো রেডিও বা সংবাদ মাধ্যমে জানতে পারলো যে পাকিস্তানিরা আমাদের দেশের পুলিশ লাইনে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তখন তুমি কি করবা? তোমার ভয় লাগবে যে তোমার তখন দেশকে বাঁচানো দরকার হবে। এর কারণে যখন তুমি যখন তোমার দেশের মানুষকে নিরস্ত্র করে ফেলতেছে, যখন তোমার দেশের ট্রেইনড অফিসারদেরকে নিরস্ত্র করে ফেলতেছে বা মেরে ফেলতেছে, তখন তুমি কি করবা? দেশ বাঁচাতে তোমাকে আগায় আসতে হবে। তোমার হাতে কোনো ট্রেনিং নাই, তুমি পড়াশোনা করা ছাড়া কিছু করতে পারো না, কিন্তু তোমাকে তো দেশ বাঁচাইতে হবে, তোমাকে দেশ বাঁচাইতে আগায় আসতে হবে। তখন কি হয়, ধরো কোনো সংবাদ মাধ্যম থেকে ধরো ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা জানলো যে আমাদের দেশের সবাইকে নিরস্ত্র করে ফেলতেছে, সবাইকে মেরে ফেলতেছে। এইখানে ধরো আমি ধরে নিলাম যে ঢাকা ভার্সিটিতে 2000 মানুষ
একত্রে বিভিন্ন হোস্টেলে থাকে। হ্যাঁ, ঢাকা ভার্সিটিতে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে, ধরো এই 2000 মানুষ একত্র হয়ে গেল, কি অবস্থা হবে? তুমি নিশ্চয়ই ইমাজিন করতে পারতেছো যে কি অবস্থা হবে। এই জন্য পাকিস্তানিরা কি করলো, কোন জায়গায় ওরা জানে যে ঢাকা ভার্সিটিতে অনেক মানুষ, এই জন্য ওরা কি করে যে অনেক মানুষ যেন জড়ো হতে না পারে, এজন্য ফার্স্টে ঢাকা ভার্সিটিতে হামলা করে, যেন ওরা ছত্রভঙ্গ হয়ে যায়, যে জড়ো হতে না পারে। দেন গিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা ভার্সিটি, প্রকৌশল ইউনিভার্সিটি আর ঢাকা মেডিকেল কলেজ, তোমরা যদি ঢাকায় গিয়ে থাকো বা যারা ঢাকায় থাকো, ওরা দেখবা যে সবগুলো কিন্তু একটা লাইনে। হুম, তুমি ঢাকা ভার্সিটি থেকে বুয়েটে হেঁটে যাইতে পারবা, বুয়েট থেকে মেডিকেলে হেঁটে যাইতে পারবা, তাই না? তার মানে দেখো, এখন চিন্তা করো, তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা যখন একত্র হয়ে যাবে তখন কত বেশি। তুমি চিন্তা করো, তুমি ক্লাস 8-এ পড়ো, তোমার ক্লাস 8-এরই যদি 30 জন একসাথে হয়ে যায় তাহলে তো এমনি নর্মাল মানুষই ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এখানে তার উপরে এখানে হাজার হাজার মানুষ। ওকে, এই জন্য পাকিস্তানিরা কি করছে, যেখানে বেশি মানুষ, ওই বেশি মানুষদেরকে মেরে ফেললো বা আটকে রাখলো। ঠিক আছে, প্রথমে কি করলো, প্রথমে হামলা চালাইছে আমাদের ট্রেন্ড অফিসারদের উপর, যারা ট্রেনিং প্রাপ্ত, যারা ওদের উপর পাল্টা আক্রমণ করতে পারবেন। এরপর আটকাই ফেললো কি, ঢাকা ভার্সিটি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাঁতীবাজার সহ বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালায় আর বাড়িঘর পুড়ায় দেয়। হ্যাঁ, এরপর দেখো, গণহত্যার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, এন এম মনিরুজ্জামান, এবং ধরে নিয়ে যাওয়া হয় রাজনীতিবিদ শহীদ মশিউর রহমান সহ আরো অনেককে। আমরা ঢাকা ভার্সিটিতে টিচাররাও থাকে, ঢাকা ভার্সিটি সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররাও কিন্তু ভার্সিটির ভিতরেই থাকার ব্যবস্থা আছে। এজন্য ওনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, এই জন্য অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবকে ধরে নিয়ে যায়। গণহত্যার শিকার হন মানে হচ্ছে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবকে ধরে নিয়ে যায় পাকিস্তানিরা, জ্যোতির্ময় গুহ ঠাকুর তাকে ধরে নিয়ে যায়, এন এম মনিরুজ্জামানকে ধরে নিয়ে যায়। এরপর হচ্ছে রাজনীতিবিদ শহীদ মশিউর রহমান সহ অনেককে ওনারা ধরে নিয়ে যায়, ওনাদেরকে ধরে নিয়ে যায় আর ওরা ওদের উপর নির্যাতন করে ওদেরকে হত্যা করে। বুঝা গেছে আমার কথা? কোনো কনফিউশন আছে? না। ওকে, এরপর দেখো, মুক্তিযুদ্ধের শুরুতে ও শেষ পর্যায়ে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা তারা বুদ্ধিজীবীদেরকে ব্যাপকভাবে হত্যা করে। তাদের মধ্যে রয়েছে সাংবাদিক শহীদ সাবের, দানবীর রণদা প্রসাদ সাহা, নূতন চন্দ্র সিংহ, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত। উনি কে বলতো? উনি হচ্ছে আমাদের 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে না, সবাই তো আমরা জানি, তাই না? জানি তো। হ্যাঁ, তো এখন সংসদে বা পার্লামেন্টে প্রথম ধীরেন্দ্রনাথ দত্তই বলছে যে আমাদের দেশের ভাষা বাংলা, আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দিতে হবে। ওনার এই কথা থেকেই শুরু হয় আমাদের বাংলা ভাষাকে ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার যে যাত্রাটা। হ্যাঁ, উনি প্রথম বাংলাদেশি যিনি বলছেন যে আমাদের বাংলাকে বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। ওকে, দেন হচ্ছে সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ উনি কে বলতো? এই যে আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটা গাই, এটা উনি লিখছেন। এখন দেখো, ওনাদের সবাইকে কোন 1952 সালে আন্দোলন করলো। হ্যাঁ দেখো, 1952 সালে আন্দোলন করলো, 1952 সালে উনি গান লিখলো। 1971 সালে এসে ওরা পাকিস্তানিরা আমাদের এই যে জ্ঞানী গুণী মানুষকে ধরে নিয়ে হত্যা করে। হ্যাঁ, ওনারা অনেক পপুলার ছিল। দেখো, ওনারা অনেক পপুলার ছিল। হ্যাঁ, এখন এই পপুলার মানুষগুলাকে ওরা ধরে ধরে নিয়ে গিয়ে, বললাম না 14ই ডিসেম্বর যখন ওরা আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিল, আমরা মনে করলাম যে আমাদের দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, তখনই ওনাদেরকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে। দেশের অভ্যন্তরে মানুষ ছিল অবরুদ্ধ, কয়েক হাজার মানুষকে একটি ছোট এলাকা ঘিরে সেদিন হত্যা করা হয়।
অবরুদ্ধ মানুষ ও পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসরদের গণহত্যার শিকার হয়। খুলনার ডুমুরিয়া উপজেলায় চুকনগরে 20 মে ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা ঘটে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা। দেখো, আমরা কি জানি? আমরা জানি যে 14ই ডিসেম্বর হচ্ছে সবচেয়ে বড় গণহত্যা চলে, মানে যেখানে আমাদের জ্ঞানীগুণীকে মেরে ফেলে। আবার জানি হচ্ছে 25শে মার্চ আমাদের যেখান থেকে আমাদের শুরু হয় আমাদের যুদ্ধ। কিন্তু এর পরেও আমরা যেটা জানি না, চুকনগর, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে 20 মে ইতিহাসের জঘন্যতম গণহত্যা করে। সবচেয়ে বড় গণহত্যা হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে 20 মে ইতিহাসের জঘন্যতম গণহত্যা করে। এই জিনিসটা মাস্ট মাস্ট দাগায় রাখো, এটা আসতেই পারে, মানে 90% চান্স এই কোশ্চেন এমসিকিউতে আসার, এটা দাগিয়ে রাখো। ওকে, এবার দেখো, 3রা ডিসেম্বর 1971 সালে যৌথ বাহিনীর আক্রমণের ফলে পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত, তখন তারা বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশা করে। এই যে 3রা ডিসেম্বর যখন পাকিস্তানিরা বুঝতে পারছে যে হ্যাঁ ওরা হেরে যাবে, তখন ওরা বাংলাদেশকে মেধাশূন্য করে। মেধাশূন্য মানে কি? এই যে আমাদের রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত, আমাদের সাংবাদিক শহীদ সাবের, ওনাদেরকে যে ধরে নিয়ে গেছে, ওনাদেরকে ধরে নিয়ে যাওয়া মানেই হচ্ছে বাংলাদেশকে মেধাশূন্য করলো। যেখানেও অনেকজন বুদ্ধিজীবীর নাম আছে। এই দেখো, এই পরিকল্পনা বাংলা শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সঙ্গীতজ্ঞদেরকে ধরে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডে শিকার হন সাহিত্যিক অধ্যাপক ডক্টর মুনীর চৌধুরী, কথাশিল্পী আনোয়ার পাশা, সাহিত্যিক এবং সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক নিজামুদ্দিন, সিরাজউদ্দিন হোসেন, সেলিনা পারভিন এবং ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আলিম চৌধুরী এবং বরেণ্য অনেক ব্যক্তিবর্গকে ধরে নিয়ে যায়। ওনারা তখন অনেক পপুলার ছিল আমাদের বাংলাদেশে, এ কারণেই ওদেরকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। কারণ ওনাদেরকে মেরে ফেলা মানে বাংলাদেশ 50 বছর পিছিয়ে পড়া। ওনাদেরকে মেরে ফেলা মানে বাংলাদেশ 50 বছর পিছিয়ে পড়া। ওনাদের মতো জ্ঞানীগুণী আসলেই আমাদের দেশে বিরল এখনো পর্যন্ত। হ্যাঁ, জাতির এই সূর্য সন্তানদেরকে অধিকাংশই 10 থেকে 14ই ডিসেম্বর তুলে নিয়ে যাওয়া হয়। কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তুলে নেয়? 10 থেকে 14ই ডিসেম্বর তুলে নিয়ে যাওয়া হয়। তাই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা কখন পালন করি? 14ই ডিসেম্বর। প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। ওকে, বিজয় অর্জনের পরে এসব সূর্য সন্তানদের লাশ রায়ের বাজার বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের পাওয়া যায়, অনেকের পাওয়া যায় না। হ্যাঁ, রায়ের বাজার বধ্যভূমি হচ্ছে আমাদের জাতীয় বধ্যভূমি, যেখানে ওনাদেরকে মেরে ফেলে রাখছিল। ওকে, এই পরিকল্পিত হত্যাকাণ্ড চালাতে পাকিস্তানি বাহিনী তাদের দোসররা এদেশে অনেক বধ্যভূমি তৈরি করে। এসবের মধ্যে কয়েকটি বড় বধ্যভূমি হলো ঢাকার রায়ের বাজার, চট্টগ্রামের পাহাড়তলী, খুলনার খালিশপুর, সিলেটের শমশেরনগর ইত্যাদি। সারা দেশের বিভিন্ন জেলা এবং মহকুমায় নির্জন নদীর তীর এবং চা বাগানে অসংখ্য বধ্যভূমি গড়ে তুলেছিল ঘাতকরা। এখন এখানে এটা বলতে বুঝাইলো যে অনেক অনেক বধ্যভূমি আছে। এখনো আমরা জানি না যে কতগুলো মানুষ মারছে বা কতগুলো বধ্যভূমি আমাদের আছে, এটা আমরা এখনো পর্যন্ত জানি না। ওকে,